জীবনে দেয়াল ফাটবে না এই নিয়মে গাঁথুনি করলে ফ্রেম স্ট্রাকচারে করুন বা লোড বেয়ারিংয়ের বাড়িগুলোই করুন না কেন, ইটের ফাউন্ডেশন আপনাকে গাঁথুনি করতেই হবে। যদি এই গাঁথুনির মধ্যেই ত্রুটি থেকে যায় তাহলে আপনার বিল্ডিং টিকবে তো ফাটল দেখা দেবে এমন। স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। আপনাদের আশীর্বাদে আজকে আমার এই চ্যানেলটি এত দূর। আমি গ্রাম অঞ্চলে যারা গাঁথুনি নিয়ে ভাবতেছেন বা গাঁথুনি করবেন, মিস্ত্রিরা কিভাবে গেঁথে দিবে, বলে যে আমি 1000 ইট গাঁথবো এত টাকা, অনেকেই দিন মজুরি দিয়ে ইট গাঁথুনি করতেছে। তো যেভাবেই আপনি আপনার সুলভ মূল্যে মিস্ত্রি পাবেন সেভাবেই আপনি আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করবেন। তো আজকে আমি বলবো আপনি মালিক হয়ে কিভাবে সেই মিস্ত্রির কাছে গাঁথুনিটা সুন্দরভাবে বুঝিয়ে নিতে পারবেন এবং কি কি নিয়ম অবলম্বন করলে আপনার সেই দেয়ালে ফাটল আসবে না পরবর্তীতে। তা না হলে সে গাঁথুনি করে চলে যাবে, পলেস্টার করেছেন, রং করেছেন, এরপরে দেখবেন যে ফাটল দেখা দিয়েছে। তো এটা যেন না হয় যে গাঁথুনি নিয়ে যে ভিতরের যত সমস্ত কথা গোপনতা আছে সেটা আমি আজকে আপনাদেরকে একবারেই খুলে বলবো। আপনারা শুধু ভিডিওটা শেষ করুন এবং শেষ অবধি থাকুন, প্রতিটি কথাই ইম্পর্টেন্ট। এখানে দেয়াল গাঁথুনিতে প্রতিটি কথাই ইম্পর্টেন্ট। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। ভাই, কষ্টের টাকায় সবাই বাড়ি বানায়। এখন অনেকেই আছে গ্রাম অঞ্চলে যে তারা স্বপ্ন বাড়ি বানাবে, তো তারা 2-3 বা 1 বছর পূর্বে ইট কিনে রাখে বাড়িতে, তখন সেটাতে শ্যাওলা ধরে এবং লোনা ধরার জন্য প্রস্তুতি নেয়, বা সেই ইটগুলো অনেকটা ময়লা জমে যায় এবং ড্রাসগুলো, ইটের যে ড্রাসগুলো নিয়ে এসেছে নতুন ইটগুলো, সেখানে ড্রাসগুলো ভিতরে থেকে যায়। তো এই যে বিষয়টা, সেই ইটগুলোকে প্রথমত আপনাকে ব্যবহার করতেই হবে, যেহেতু আপনি কষ্টের টাকায় কিনেছেন। তো অনেক দিন পরে আপনি সেই ইটগুলোকে ব্যবহার করবেন। তো প্রথমত আপনাকে পর্যাপ্ত পানি দিয়ে সেই ড্রাস, সেই শ্যাওলা, তারজালি ব্রাশ দিয়ে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে এবং পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। মালিক আছে যারা বাড়ি করবে, কালকে গাঁথুনি করবে মিস্ত্রি, আজকে ইট নিয়ে এসেছে, তো কোনো ভিজাভিজি নেই। সকালবেলা লেবারেরা কিছুটা পানি দিয়ে ছিটিয়ে দিল, সেই ইটটাকে তুলে নিয়ে গিয়ে গাঁথুনির কাজ শুরু করতেছে বা গাঁথুনির কাজ করতেছে। তো আমি শেষে বলবো যে একটা ইটকে আপনি কত ঘন্টা পানিতে ভিজে রাখবেন। আসলে একটা ইট হচ্ছে পঞ্চের মতো, সেটা সে পানি শোষণ করে সব সময়। তো এমনভাবে সেই পানি খাওয়াতে হবে কত ঘন্টা, যেন সে আর পরবর্তীতে আপনার সিমেন্ট বালির যে মিশ্রণের পানিটা না গ্রহণ করতে পারে। তো সবার প্রথমে আপনাকে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। কত ঘন্টা খাওয়াতে হবে আমি এটা ভিডিও শেষে বলতেছি। তো পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। এখন প্রথমত আপনাকে যেটা দেখতে হবে যে ইটের যে জোড়া দিচ্ছে, প্রথমত এখন 10 ইঞ্চি গাঁথুনি গাঁথুক বা ইংলিশ বন্ডে গাঁথুক বা 5 ইঞ্চি ওয়ালে গাঁথুক না কেন, যেটাই করুক না কেন, গাঁথতেছে ইট কিন্তু। এখন আপনার যে ইট থেকে ইটের যে জোড়া, সেটা অবশ্যই 1/2 ইঞ্চির বেশি যেন মশলা না দেয়। অর্থাৎ আমরা যদি বলি যে 12 মিলিমিটারের বেশি যেন না হয়। এমন আপনারা দেখছেন যে অনেকটা ইটের সমস্যা, আদলা ইট বেশি ব্যবহার করার কারণে সিমেন্ট বেশি দিয়ে দিচ্ছে। তো অবশ্যই আপনার সাইটে চেষ্টা করবেন যেন আদলা ইট পরিহার করে, যেন গোটা একটা ইট দেয়। তা না হলে একটার পর একটা যে জয়েন্ট থাকে ইটের, যে জয়েন্টটা, এটা ভালো হবে না। এবার গ্রামে একটা মনের কথা বলি মিস্ত্রিদের, যে আপনি কি করেছেন, তাদেরকে আপনি অল্প টাকার মিস্ত্রি পেয়েছেন বা কম টাকার আর মিস্ত্রি পেয়েছেন, যে আপনাকে 1000 ইট গেঁথে দিবে, এত টাকা নিবে। তখন তারা কি করে, যে ইটটাকে ভালোভাবে চেপে দেয় না। ইটটা গাঁথনি করতেছে কিন্তু ভালোভাবে চাপতেছে না, যে একটা সিমেন্টের মধ্যে ভালোভাবে চেপে দিবে, জোড়া দেওয়ার জন্য ঠেসে দিবে, সেটা তারা করতেছে না। এবং ভালোভাবে সেই ফাঁকা জায়গাটাতে, জয়েন্টের ফাঁকা জায়গাটাতে সিমেন্ট বালির মিশ্রণ মশলা ঢুকাচ্ছে না। এটা একটা তখন তারা তাড়াহুড়া করবে। এজন্য অবশ্যই উচিত যেন ওই সময়টাতে তারা ভালোভাবে ঠেসে বা চেপে ইটটাকে বসায় সিমেন্ট মশলার মধ্যে এবং ভালোভাবে চেপে দেয় এবং জয়েন্টগুলো 12 এর যেন বেশি না করে। আবার ইটটাকে যখন ভালোভাবে চেপে দিচ্ছে তখন দেখবেন যে সাইডে যে মশলাগুলো, অতিরিক্ত মশলাগুলো পড়ে যাবে। এতে কি হবে, সেই জয়েন্টটা ভালোভাবে বসবে। আমার এই ভিডিওতে আপনারা একটু দেখেন যে অনেকেই কি করে, তাড়াহুড়া কাজ করতেছে, কাজে অমনোযোগী, কি করলো, সিলমোহরটা উপরের দিকে দিয়ে দিল। হ্যাঁ, এই যে সিলমোহরটা উপরের দিকে দিয়ে দিল, এটা একটা মারাত্মক ভুল ভাই। সিলমোহর শুধু কোম্পানির বা ইটের ভাটার ওই নাম প্রচারের জন্য তারা দেয় না। সেই সিলমোহরটা অনেক গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ের ক্ষেত্রে। সেই সিলমোহরটা দিয়েই আপনার বিল্ডিংটা মজবুতভাবে ধরে থাকবে। তাই সিলমোহর কখনোই যেন এরকমভাবে, এই যে কাজ করছে মিস্ত্রি, এরকমভাবে উপরে না দেয়।
আবার আরেকটা ভুল করে যে আজকে আমার 1.5 মিটার গাঁথুনি শেষ। আমি কি করলো সেই জায়গাটাতে সুন্দরভাবে মসলা দিয়ে সুন্দরভাবে সমান করে দিল। সেই যে সিলমোহরের জায়গাটা সেটা ফাঁকা রাখলো না। এটা কখনো করা যাবে না। তা না হলে পরবর্তী দিন যখন ওখানে গাঁথুনির কাজ শুরু করবে তখন দেখবেন যে পরবর্তীতে সেই জায়গাটাতে ফাটল বরাবর ফাটল সৃষ্টি হয়েছে। এটা একটা মারাত্মক ভুল করে থাকে। আজকের কথাগুলো ভাই প্রতিটা ইম্পোর্টেন্ট। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেষ অবধি করুন। দেখবেন যে কতটা ধারণা পাবেন। আপনি ব্রিকের উপর ছাদ দিচ্ছেন তো? দেখেন, এই ভিডিওটা দেখেন, অনেকটা কাজে আসবে। কারণ লোড বেয়ারিংয়ের বাড়িগুলো সম্পূর্ণই সেটা ফুটিং হিসাবে যেহেতু কাজ করে, একটা স্ল্যাব শুধু তার উপরে ভাসমান অবস্থায় থাকে। আর গাঁথুনিটা অতি গুরুত্বপূর্ণ ভাই। গাঁথুনিটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে এবং কতটা মজবুত করে ভূমিকম্প প্রতিরোধ করে, এই ভিডিওটাই আপনাকে একটা প্রমাণ দিয়ে দেবে। একদিনে 4.5 ফিটের বেশি গাঁথবো না। অবশ্যই মিস্ত্রিদেরকে বলবো যে 1.5 মিটারের বেশি যেন না গাঁথে। আর অবশ্যই যেন দুই পাশে দুইজন গাঁথুনির কাজ শুরু করে এবং অবশ্যই যেন সুতা ধরে সমান করে, ওয়াটার লেভেল দেখে। আরেকটা জিনিস ভুল করে যে আপনার ওয়াটার লেভেলকে সমান করার জন্য এক পাশে সিমেন্ট বেশি দিয়ে দেয় একটা ইটের, কিন্তু 12 mm এর বেশি তো আর আপনার সেখানে মশলা দেওয়া যাবে না সেই জোড়াটাতে। আবার জোড়ার উপর জোড়া যেন অবিরামভাবে হয়। এমন একটা হয় না যে প্রতিটা জোড়াই এক জায়গায় পড়েছে, এটা যেন না হয় কখনো। এবার আপনি বলছেন, ভাই আমি তো ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করতেছি, আমার ছাদের উপরে আমি গাঁথুনির কাজ করব, তো সেখানে আমি কি করব? এটার জন্য বলবো যে ভাই আপনি অবশ্যই স্ল্যাবটাকে আগে চিপিং করে নেন, চিপিং করে নেন চতুর্দিকে, সম্পূর্ণ ফ্লোরটাকে চিপিং করে নেন। এরপরে আপনার যেখানে যেখানে পার্টিশন ওয়াল আছে, সাইড ওয়াল আছে, হ্যাঁ, সেই জায়গাটাতে অনেক মিস্ত্রি কী করে সেখানেতে আমরা যে গ্রামে যেটা বলি যে ঘলা দিয়ে দেয়, বা সিমেন্ট এর যে পানি দিয়ে যে একটা তৈরি করে সেটা দিয়ে দেয়, তরল একটা যে তৈরি করে সেটা দিয়ে দেয়, তার উপরে ইট গাঁথনের কাজ শুরু করে। এটা কখনো করা যাবে না ভাই। কি করতে হবে? অবশ্যই একটা পেস্ট তৈরি করতে হবে, সিমেন্টের একটা পেস্ট তৈরি করতে হবে, নরম পেস্ট তৈরি করতে হবে। যে পাশে আপনার গাঁথনি ওয়াল যাবে সেই দিক যাতে সুন্দরভাবে বসায় দিয়ে তারপরে আপনাকে ইটটা ওয়ালের কাজ সম্পূর্ণ করুন। আপনি এখন যদি শুকনা জায়গাতে কখনো ওই মশলা দিয়ে সাথে সাথে গাঁথনির কাজ করবেন না। অবশ্যই সেটাকে ভেজাবেন। হ্যাঁ? যেমন যদি বলা যায় যে গ্রেড বিমের উপর বা টাই বিমের উপরে আপনি গাঁথনি করতেছেন, হ্যাঁ, সেখানেও আপনাকে ভিজাতে হবে। আর ছাদের উপরে করতেছেন সেটাতে চিপিং করতে হবে পেস্ট দিয়ে, সেই জায়গাটার উপরে আপনাকে কাজ করতে হবে। এই ছিল আজকে আপনার একটা বিষয় যে কিভাবে গাঁথনির কাজ করতেছে মিস্ত্রিরা। প্রথমত আপনাকে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। আমি শেষে বলতে চেয়েছিলাম যে কয় ঘন্টা আপনার সেই ইটগুলোকে ভেজাতে হবে। অবশ্যই আপনাকে 8 ঘন্টা ভেজাতে হবে। আজকে আপনার ইট কিনে আনলো, আপনি আজকে একটু ভিজালেন, শেষ। এটা করবা যাবে না। বা পরের দিন শুধু গাঁথনির পূর্বে একটু পানি দিলেন, সেটা করা যাবে না। অবশ্যই পর্যাপ্ত ভিজাতে হবে যেন আপনার সেই মশলার পানিটা যেন সেই ইটটা শোষণ করতে না পারে। আপনারা দেখছেন যে পানি যে আমরা দিচ্ছি এই ইটের গুলোর মধ্যে, সেই ইটটা কোনো পানিটা শোষণ করতেছে। তো অবশ্যই আপনাকে 8 ঘন্টা পানির মধ্যে ভিজাতে হবে এবং দেন তারপরে আপনাকে গাঁথনির কাজ সম্পূর্ণ করতে হবে। তবেই আপনার একটা পর্যাপ্ত শক্তিশালী, মজবুত, টেকসই একটা আপনি ওয়াল পাবেন। ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।